আকাশ যখন মেঘে ঢাকা কিংবা ভরা তারায়, নানান রকম কল্পনারা ভিড় করে সব দাঁড়ায়। সবাই কেমন গল্প বলে পাড়িয়ে দিচ্ছে ঘুম। ঠিক তখনই স্বপ্ন দেখায় গল্পের মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। গল্পের মরশুমে বৃষ্টির দিনে আরও একটা নতুন প্রেম, বন্ধুত্ব, সম্পর্কের জটিলতা আর অনুভূতির গল্প নিয়ে হাজির হলাম আমরা। কেমন লাগছে গল্পের মরশুমের নতুন গল্পগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রতিদিনের মতো একই কথা আরও একবার বলে নিই। জানি তোমরা শুনতে শুনতে বোর হয়ে গেছো, কিন্তু তবুও আমাদের কর্তব্যটুকু আমাদের তো করতেই হবে। আমরা যে মানুষ, আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা নই, সেটা ইউটিউব অ্যালগোরিদমকে একটু টের পাওয়াতে হবে না? কারণ আমাদের এই থাম্বনেলের আড়ালে বকে চলার কিন্তু যথেষ্ট কষ্ট রয়েছে। কারণ আমরা নানান প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে এক একটা গল্প তৈরি করি, যাতে তোমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই সব ঘটনা। কিন্তু তারপরেও ইউটিউব আমাদের ইনঅথেন্টিক বলে ডিমনিটাইজ করে দেয়। সেটা কি ঠিক নয় তো? তাহলে ইউটিউব অ্যালগোরিদম যেমন বুঝবে যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নই, তার জন্য কিন্তু তোমাদেরকেও একটুখানি খাটাখাটনি করতেই হবে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর শেয়ার করাটা তো চাই। না হলে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলের কথা জানতে পারবে কি করে বলো তো? যাই হোক, চলো শুরু করব আজকের গল্প। চল পাশাপাশি হাঁটবো। থাম্বনেলে দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে এই গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম, আর গল্প পাঠেও রয়েছি আমি, তোমাদের বন্ধু প্রীতম। আমার সঙ্গে অন্যান্য চরিত্রে আজ অন্তরা তো আছেই, সঙ্গে রয়েছে সৌর, অনিন্দিতা এবং শুক্লা। তাহলে চলো আর অপেক্ষা না করে শুরু করি আজকের গল্প। চল পাশাপাশি হাঁটবো। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের আহা, হাতটা হচ্ছে না। শক্তিমান মানে এখানে দুটো হাত মুঠো করে একটু নিজের দিকে টান। হ্যাঁ, এবার চোখে মুখে একটা অহংকার বোধ ফুটিয়ে তোল। আমাদের ভাঙা গড়া তোমার হাতে, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। এবার দেখ, ভাঙা গড়া তোমার হাতে, এইভাবে দেখালাম হাতটা। তারপর আলতো করে হাতটা তুলে এই গালের কাছে রেখে এই অভিমানটা দেখালাম। মনে থাকবে? এই হাতটা না আমি বারবার ভুল করছি রে। আচ্ছা, তুই যখন ডান হাতটা এগোচ্ছিস, বাঁ পাটা যাচ্ছে, তাই তো? মানে এবার ক্রস করব। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, কিন্তু এখানে তুই এক্সপ্রেশনটা চেঞ্জ করবি। তুমি কি এমনি শক্তিমান, বেশ একটা গম্ভীর, স্পেশাল। তারপর আবার ভাঙা গড়া তোমার হাতে, একটু সফট হবে ব্যাপারটা। হ্যাঁ, বুঝতে পেরেছিস? মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। দাঁড়া, আরেকবার চেষ্টা করে দেখি। ও, তার মানে আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এটাই বলছিস তো? হচ্ছে না মা, হাতগুলো একসঙ্গে কিছুতেই তো যাচ্ছে না। কতবার বলেছি তোদের প্র্যাকটিস করতে বলতো। আর হ্যাঁ তুলতুলি, তোর তো এক্সপ্রেশন একদমই হচ্ছে না। তুই একবার মাধুরীকে দেখ। ওরে মানুষ না তোদের হাত পা নাড়া দেখবে না, মুখের দিকেই তাকিয়ে থাকবে। নাচে কিন্তু অর্ধেক কথা ওই চোখে মুখেই বলে দিতে হয়, সব কিছু এত মুদ্রায় করে দেখানো যায় না। হ্যাঁ দিদি, আসলে আগের দিনের ক্লাসে তো আসেনি, মিস করে গেছি গো। আমি মাধুরীর থেকে দেখে নিচ্ছি, আমি বাড়ি গিয়ে ঠিক তুলে ফেলবো, দেখো। হ্যাঁ রে, অতই সহজ। আগের দিন ক্লাসে আমি প্রত্যেকটা লাইন বুঝিয়ে বুঝিয়ে নাচটা তুলিয়েছি। মাধুরীর এক্সপ্রেশন ভালো, ও ঠিক স্টেজে ম্যানেজ করে নেবে। তুই নাচটা না হয় তুললি, এক্সপ্রেশনের কি হবে বলতো?
আমি তোদের বারবার বলেছি গুরুদেব কিন্তু নাচের ভাবকে চোখে মুখে ফুটিয়ে তুলতে বলেছেন। অত সুন্দর করে নাচের সূক্ষ্ম গ্রামার না শিখলেও চলবে, কিন্তু বিষয়গুলো চোখে মুখেই যদি ভেসে না উঠলো তাহলে আর কি হবে বলতো? ও দিদি, তুমি এত চিন্তা করো না তো, ঠিক উঠে যাবে। আমি ওকে এক্সপ্রেশনগুলো বুঝিয়ে দিচ্ছি। দূর, দেখো তুমি কি করতে পারো। প্রোগ্রামের কিন্তু আর মাত্র 14 দিন বাকি। এখন একটা দিনও রিহার্সাল কামাই করলে চলবে না। আর তোমাদের আজ এটা কাল সেটা লেগেই রয়েছে। আর এই, তোরা একটু আস্তে কথা বল না রে। এদিকে নাচ তোলাচ্ছি আর ওদিকে ওদের কি গলার জোর, বাপরে বাপ। এই জায়গাটা না লেখা, গোলমাল হয়ে যাচ্ছে বারবার। এখনকার যুগের সবাই যখন মিনমিন করে কথা বলে, সেই সময়ে দাঁড়িয়ে ছেলেগুলো যে এত সুন্দর করে উচ্চস্বরে আবৃত্তি করছে, এটাই কি অনেক নয়? দেখবে এরা বর্ষামঙ্গলে খালি গলায় কাঁপিয়ে দেবে। হ্যাঁ, ওরা যে কত কাঁপাবে সব তো একেবারে ওস্তাদ সব এক একজন। ও আমার সব জানা আছে। আরে তুমি চিন্তা করো না তো, দেখবে ওরা ঠিক পারফর্ম করবে। প্রতি বছর টেনশন করো, কিন্তু শেষে গিয়ে ছেলে মেয়েগুলো তো ঠিকঠাক করে আসে নাকি? এই যে তোমরা সবাই কিন্তু খুব মন দিয়ে প্র্যাকটিস করো। এবার কিন্তু দর্শকদের একেবারে তাক লাগিয়ে দিতে হবে। চলছে বিশ্বভারতীর বর্ষামঙ্গল অনুষ্ঠান। আর বিশ্বভারতীর বর্ষামঙ্গল মানেই গোটা বোলপুর শান্তিনিকেতন জুড়ে নানান রকম সাংস্কৃতিক সংস্থার নানান রকম অনুষ্ঠান লেগেই থাকে। এমনিতেই শান্তিনিকেতন নামটা শুনলেই কেমন একটা শান্তির অনুভূতি হয়, তাই না? জানেন তো, শান্তিনিকেতনে হয়তো পাহাড় নেই, সমুদ্রও নেই, কিন্তু যা আছে তা আর কোথাও নেই। এখানে প্রতিটা ঋতু যেন এক এক রকম ছন্দে এক এক রকম রূপে ধরা দেয়। এখানে বসন্ত যতটা সুন্দর, এখানে পৌষ যতটা সুন্দর, এখানে বর্ষাও ঠিক ততটাই সুন্দর। শ্যামবাটির মোড় থেকে সোজা যে রাস্তাটা গোয়ালপাড়ার রাস্তাকে বাঁ হাতে ফেলে এগিয়ে যাচ্ছে কোপাই নদীর দিকে, এই রাস্তাটায় যেতে যেতে চারদিকটা যেন সবুজে সবুজ হয়ে আছে। বৃষ্টির জলের ফোঁটায় প্রত্যেকটি গাছের পাতায় পাতায় যেন নবজাগরণ লেগেছে। এ এক অপার্থিব সুন্দর দৃশ্য। আর কোপাই নদীর ধারে দাঁড়ালে তো আর কথাই নেই। যে কোপাই ওই গ্রীষ্মের সময় ছোট নদী, যে কোপাইয়ে হাঁটু জল থাকে, সেই কোপাই বর্ষার জলে একেবারে ফুলে ফেঁপে উঠেছে। আর শান্তিনিকেতনে প্রত্যেকটা ঋতুকে একেবারে 2 হাত বাড়িয়ে বরণ করে নেওয়ার এক পরম্পরা চলে আসছে বহু যুগ ধরে। এখানে না বৃষ্টিকেও বরণ করা হয় নাচে, গানে, কবিতায়, ছন্দে, তালে, সুরে। শুধু যে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরাই সাংস্কৃতিক অনুষ্ঠান করে এমনটা কিন্তু নয়। এখানকার আশেপাশের যে সমস্ত বিশ্বভারতীর প্রাক্তনীরা রয়েছে কিংবা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা প্রত্যেকে মেতে ওঠেন নিজেদের মতো করে বর্ষা যাপনে। তাল ছন্দ, পত্রলেখা আর পূর্ণেন্দুর নিজের হাতের তৈরি সাংস্কৃতিক সংস্থা। পত্রলেখা এবং পূর্ণেন্দু দুজনেই বিশ্বভারতীর প্রাক্তনী। বর্তমানে অবশ্য একে অন্যের প্রাক্তনও বটে, তবে সে গল্পে পরে আসব। আপাতত এখানে কিন্তু একটা অন্য গল্প চলছে। সেটা কি বুঝতে পারছেন আপনারা? না, জানি তো পারা সম্ভব নয়। আরে বাবা, বিষয়টা বুঝিয়ে না বললে কি করে বুঝবেন বলুন তো? ওই যে মাধুরীর কথা বলছিলাম না, মেয়েটার নাচে ব্যাকরণের চড়া বাঁধন হয়তো নিখুঁত নয়, কিন্তু ওর চোখের ভিতর কেমন যেন একটা মায়াবী টান আছে। কোনো এক অদৃশ্য দীর্ঘশ্বাস আর অদ্ভুত শান্ত চোখ দুটো দিয়ে যখন ও নাচের এক্সপ্রেশন ফুটিয়ে তোলে, তখন চারপাশের সব চোখগুলো যেন ওর উপরেই আটকে যায়। আর সেই কারণেই ও পত্রলেখাদির একেবারে ফেভারিট স্টুডেন্ট। অবশ্য স্টুডেন্ট বলাটা ঠিক যুক্তিযুক্ত হবে না, কারণ তাল ছন্দ কোনো চেনা ছকের নাচের স্কুল নয়। শান্তিনিকেতনের শিকড় আর রীতিনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি একটা মুক্ত সাংস্কৃতিক আঙিনা, যেখানে ছেলেমেয়েরা নিখরচায় শিল্প শেখে
আর বিনিময়ে ছোট বড় নানান মঞ্চে নিজেদের ডানা মেলে ধরে। এখন বিশ্বভারতীর আনন্দের সঙ্গেই পাল্লা দিয়ে চলছে ওদের বর্ষা মঙ্গলের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। ও হ্যাঁ, মাধুরীর গল্প বলতে বলতে তো রঞ্জনের কথা বলতে ভুলেই গেছি। রঞ্জন মহিষ ঢালের কাছে একটা ছোট্ট মেসে ছোট্ট একটা ঘরে থাকে। এই বছর চারেক, হ্যাঁ প্রায় বছর চারেক হলো। বয়স 23 কি 24। বিশ্বভারতীতে বাংলা সাহিত্যের ছাত্র ছিল, কিন্তু মাস্টার্সটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি কোনো একটা না বলা কারণে। কিন্তু এই তালছন্দর সোম বুধ শুক্রর প্র্যাকটিস সেশনে ও এক মুহূর্ত দেরি করে না। শুধু যে কবিতা আবৃত্তি আর নাটকের টানে এখানে ছুটে আসে তা কিন্তু একেবারেই নয়। তার পিছনে ছিল অন্য আরেকটা গভীর আকর্ষণ। তবে আপনারা বুদ্ধিমান, নিশ্চয়ই এতক্ষণে আঁচ করতে পেরেছেন কোন কথার কথা বলছি। একদম ঠিক, অভিনয় বা কবিতার প্রতি দরদের চেয়েও মাধুরীর ওই উপস্থিতিটার উপরেই ওর ঝোঁকটা একটু বেশি। তবে ওদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো ওই ঢাক ঢোল পেটানোর মতো থই থই করা প্রেম জমে ওঠেনি। রিহার্সাল শেষে ভুবনডাঙ্গার ওই ছায়াময় পথ পেরিয়ে মাধুরীকে জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দেওয়া আর সেখান থেকে রঞ্জনের নিজের মেসের রাস্তা ধরা, এই পথটুকু অতিক্রম করা ওদের অতটুকুই পরিধি। কথা ওদের মধ্যে যা হয় তা ভীষণ মাপা, যেন শব্দের ভিতরেও ওরা কিছু একটা আড়াল করতে চায়। আসলে দুজনেই একটু ইন্ট্রোভার্ট, যেন নিজেদের গোপন একটা খোলসের ভিতরে ওরা বন্দি করে রেখেছে। তাই দুজনের আলাপটা জমলেও সেখানে কিন্তু একটা অদৃশ্য আলগা দূরত্ব আর থমকে থাকা ইতস্তত ভাব লেগেই রয়েছে। লেখা, তুমি কিন্তু শুধু শুধুই এত টেনশন করো। জানো তো, তোমার এই এক রোগ, প্রতিবার প্রোগ্রামের আগে তুমি ছেলে মেয়েগুলোকে বকাবকি করো। কি যে বলো না তুমি, ওদের মধ্যে কোনো সিরিয়াসনেস দেখেছো কখনো? নাচ গান নাটক এই সব কিছুই কিন্তু আসলে অধ্যাবসায়। লেখাপড়াটা যতটা গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এরা বোঝে সেসব কথা? তুমি একবার ভাবো তো, কলা ভবনে আমরা যখন পড়াশোনা করতাম তখন কি এত গাছাড়া ভাব আমাদের ছিল? এই তো ভুল করছো লেখা। তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য আছে। এদের অনেক কিছু করার আছে। এদের হাতে এখন ইন্টারনেট, মোবাইল ফোন, আর তাছাড়া এরা টেকনিক্যালি আমাদের থেকে অনেক বেশি এগিয়ে। সে থাক এগিয়ে, তাতে ডেডিকেশনের কি সমস্যা? তুমি যা খুশি বলেই ওদের আড়াল করার চেষ্টা করো না কেন, এরা আসলে ভীষণ ক্যাজুয়াল। এতটা কিন্তু আমরা ছিলাম না। পত্র লেখার এই এক ব্যাপার, নিজের নাচ নৃত্যনাট্য ডিরেকশন এসব নিয়ে এতটাই ডেডিকেটেড আর এতটাই এসব নিয়ে মগ্ন থাকে যে কোনোভাবেই কারোর অমনোযোগিতা একেবারে মেনে নিতেই পারে না। আর এই নিয়ে পূর্ণেন্দুর সঙ্গে মতপার্থক্য লেগেই থাকে। ঠিক তার মধ্যেই আজ সন্ধে হয়ে আসায় রিহার্সাল শেষ করার প্রায় সময় হয়ে গেল। এমনিতেই তুলতুলিটা প্র্যাকটিস মোটেই ভালো করে করে না, তাই খানিকটা কাচুমাচু মুখ করে এগিয়ে এলো পত্র লেখার দিকে। ও দিদি, তুমি রাগ করো না, দেখো আমি ঠিক ম্যানেজ করে নেব, একটুও ভুল হবে না, কথা দিচ্ছি। হ্যাঁ, ওই শেষ মুহূর্তে ম্যানেজ করাতেই তোমরা ওস্তাদ সব এক একটা, বুঝেছো? পরের দিন যেন আমি দেখি সব নাচ হাতে মিলছে সবার, না হলে কিন্তু আমি বাদ দিয়ে দেব বলে দিলাম আমি। আর পরের বার থেকে কোনো প্রোগ্রাম করতে হবে না কাউকে। ঠিক আছে দিদি, আমি তোমায় কথা দিচ্ছি, গোটা নাচটা তুলে এনে আমি তোমায় দেখাবো। কিন্তু আজ না সন্ধে হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। আর কি, তোমরা তোমাদের সময় মতো আসছো, তোমাদের সময় মতো যাচ্ছ, তোমাদের হাজারো কাজের তাড়া, কিন্তু আমরা তো সব বেকার বসে আছি। যাক, কথা বাড়িয়ে আর লাভ নেই, এখন এসো। ঠিক তখনই পায়ে হাত দিয়ে প্রণাম করলো মাধুরী। আরে 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 ঠিক আছে, সব সময় অত মাথা নত করতে হবে না। মাথা নত শুধু গুরুদেবের সামনেই করবে, বুঝেছো? ধুর দিদি, তুমি কি যে বলো না। তুমি মাথা ঠান্ডা করো, দেখবে আমরা প্রোগ্রাম একেবারে ফাটিয়ে দেব।
যদি স্টেজে না ফাটাতে পেরেছো তাহলে আমি তোমাদের মুন্ডু ফাটাবো। যাও, এবার সন্ধে হয়ে গেছে, সব সাবধানে বাড়ি ফেরো। ওই দেখেছো দিদি, মনে হয় ঝড় উঠছে। দেখেছো জানলা দরজাগুলো কেমন কাঁপছে? বেরিয়ে পড়ি এই বেলায়, জানো, না হলে একেবারে ভিজে যাব। আসছি দিদি। আমিও আসি দিদি। পূর্ণেন্দুদা, আসি তাহলে। আমি তাহলে পরের দিন আসার সময় ওই স্ক্রিপ্ট গোটাটা প্রিন্ট আউট করে নিয়ে আসবো, কেমন? পরের দিন করে আনিস, ভুলে যাস না যেন। এক কপি তোরা রাখবি আর আর এক কপি আমায় দিবি, কেমন? ঝড় বৃষ্টি খানিকটা উপেক্ষা করেই মাধুরী, রঞ্জন আর তুলতুলি মিলে বেরিয়ে এলো তালছন্দের রিহার্সালের ডেরা থেকে। তারপর ওরা হেঁটে চলল শ্যামবাটির রাস্তায়। কিছুটা এগোতেই গোয়ালপাড়ার রাস্তা ধরল তুলতুলি। বাকি রাস্তাটা ভুবনডাঙ্গা হয়ে লজ মোড় পেরিয়ে জামবুনি বাসস্ট্যান্ড পর্যন্ত রঞ্জন আর মাধুরী হেঁটে হেঁটে যাবে। যদিও রঞ্জনের সাইকেল রয়েছে, তবু এই সময়টুকু একে অপরের সঙ্গটা একটু উপভোগ করবে আর কি। সন্ধ্যের মুখটায় শান্তিনিকেতনের বাতাসে ঝিঝি পোকার ডাক আর ভেজা মাটির এক মিষ্টি গন্ধ ভেসে আসছে। রঞ্জন এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে হাঁটছে, আর ঠিক ওর পাশেই পা ফেলে ধীর গতিতে এগোচ্ছে মাধুরী। শান্ত নিরিবিলি রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে যেতে দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ। অবশেষে নীরবতা ভাঙল মাধুরী নিজেই। আজ সারাক্ষণ দেখলাম রিহার্সালে তুমি জোরে জোরে প্র্যাকটিস করে গেলে। গলায় চাপ পড়বে না? জল খেয়েছো? আমার কাছে কিন্তু জলের বোতল আছে, দেবো? না না, আমার ব্যাগের ভিতর জলের বোতল আছে। আসলে পূর্ণেন্দুদা ঠিকই বলেছিলেন, খালি গলায় এই বিশাল অডিয়েন্সের সামনে মুক্তমঞ্চে পারফর্ম করাটা বেশ চ্যালেঞ্জের। তবে তোমার কিন্তু কিছু ধৈর্য আছে। তুলতুলিকে কতক্ষণ ধরে এক নাগাড়ে ওই নাচের স্টেপ বোঝাচ্ছিলে। দিদি কিন্তু তুলতুলিকে বকলেও শেষমেশ তোমাকে বেশ ভরসাই করেন। কিন্তু তোমারও নিশ্চয়ই কষ্ট হচ্ছে, বলো? টানা কতক্ষণ প্র্যাকটিস করলে? দিদির রাগ তো ক্ষণিকের, ভেতরটা তো খাঁটি সোনা, ও আমরা জানি। তা ঠিক। কষ্ট তো হবেই রঞ্জন, কিন্তু ওই যে দিন শেষে যখন মঞ্চের আলোটা পড়ে তখন মনে হয় এই কষ্টটুকু তো আমাদের নিজস্ব সংস্থান। তা ঠিক। তবে তুমি কিন্তু আজকাল নিজের শরীরের খেয়াল রাখছো না, বড্ড চাপ নিচ্ছ মাধুরী। প্র্যাকটিস চলছে ঠিক আছে, কিন্তু কাল বিকেলেও দেখলাম তোমায় বেশ টায়ার্ড লাগছিল। খুব খাটাখাটনি করছো নিশ্চয়ই। শরীর খারাপ করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তুমি খেয়াল করেছিলে তাহলে? হ্যাঁ, মানে নাচে তো মুখটাই আসল কথা। ওই যে পত্রলেখাদি বলছিলেন, এক্সপ্রেশনই সব। তোমার চোখে মুখে ক্লান্তি থাকলে তো দিদি এমনিতেই দৌড়ে ফেলবেন, তাই বললাম আর কি। তাই বুঝি শুধু দিদি খেয়াল করেছিলেন, তুমি খেয়াল করনি? তবে তুমিও কিন্তু খাওয়া দাওয়া প্রচণ্ড অনিয়ম করে করো। এই তো আজকে রিহার্সালে ঢুকেছিলে তা প্রায় দুপুর 1টা, আর এখন কটা বাজে জানো? 5:30। কই এতক্ষণে তো একবারও জল খেতে দেখলাম না। আরে আমি তো লাঞ্চ করেই এসেছিলাম, ও নিয়ে তুমি অত ভেবো না তো। নিজের খেয়াল রেখো। এই দেখো, জাম্বুনি চলে এলাম। কিরম কথায় 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 ওরা লজ মোড় পেরিয়ে জাম্বুনি বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেল। আরেকটু এগোলেই সুরুলের রাস্তা, সেদিকেই বেঁকে যাবে মাধুরী। তারপর রঞ্জনের মেসের দিকে ফিরে যাওয়ার সময় এসে গেছে, কিন্তু দুজনেরই পদক্ষেপ কেমন যেন স্লথ হয়ে এলো। একে অপরের প্রতি উদ্বেগ আর এই অদৃশ্য মায়াটুকু যেন আধার ঘনিয়ে আসা শান্তিনিকেতনের রাস্তায় আরও এক পরশ উষ্ণতা ছড়িয়ে দিল। একে অন্যের থেকে বিদায় নেওয়ার ঠিক আগের মুহূর্তে দুজনেই নীরবভাবে একে অন্যের দিকে তাকিয়ে দাঁড়ালো। প্রতিদিন ওদের এই মুহূর্তটা যেন বেশ ভারী অনুভূত হয়। হয়তো অনেক না বলা কথা, না বলা অনুভূতিরা ভিড় করে আসে চোখের পাতায়। মুখে বলা হয়ে ওঠে না সেই কথাগুলো, তবুও ওরা চোখের ভাষায় পড়ে ফেলে একে অন্যের না বলা সকল অভিব্যক্তি। সাইকেলে উঠতে যাবে ঠিক তখনই সাইকেলের হ্যান্ডেলটা ধরে রঞ্জনকে থামিয়ে দিল মাধুরী। কিছু বলবে?
পূর্ণেন্দুদা তো বললেন যে ওই স্ক্রিপ্টটা 2টো কপি জেরক্স করাতে। হ্যাঁ, করবো তো। বলছিলাম, আমার কাছে না 50 টাকার একটা নোট রয়েছে, এটা তুমি রাখো, কাল জেরক্স করানোর সময় কাজে লাগবে। আরে না 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 না, এটার কোনো দরকার হবে না। ও আমি নিয়ে যাব জেরক্স করে। আর তারপর তো পূর্ণেন্দুদা নিশ্চয়ই টাকা দিয়ে দেবে। হ্যাঁ জানি, পূর্ণেন্দুদা টাকা দিয়ে দেবেন, কিন্তু তার আগে তো তোমার জেরক্স করাতে গেলে টাকাটা প্রয়োজন পড়বে, তাই না? আরে বাবা, ওই পাতলা দুটো স্ক্রিপ্ট, ওটা জেরক্স করাতে আর কত টাকা লাগবে বলো তো? ও আমি ঠিক ম্যানেজ করে নেব। কোথা থেকে ম্যানেজ হবে শুনি? আজকে 28 তারিখ, তুমি যে টিউশনগুলো পড়াও সেগুলোর মাইনে পেতে তো পরের মাসে 7-8 তারিখ, তার আগে তো নয়। আর তোমার ওয়ালেটে যে একটাও টাকা নেই, সেটা কিন্তু আমার চোখ এড়ায় নিরঞ্জন। ওমা, তুমি আবার কখন দেখলে সেসব? আরে বাবা, ওরকম কোনো ব্যাপারই নয়। আসলে হয়েছে কি বলো তো, আজকে না ওই ওয়ালেটে টাকা ভরতে একদম ভুলে গেছি। দেখো না, ওই মেস থেকে যখন বেরোচ্ছিলাম, খাটের পাশের ড্রয়ারটায় টাকাটা রেখে নিতে ভুলে গেছি। ও নিয়ে তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে ব্যবস্থা। আমি হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ জানি, ব্যবস্থা হয়ে যাবে। তাও তোমাকে এই 50টা টাকা দিচ্ছি, তুমি রাখো। দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে মাসি খুব চিৎকার চেঁচামেচি করবে। জামবুনি বাস স্ট্যান্ড থেকে শ্যামবাটির মোড় পর্যন্ত রাস্তাটা কিন্তু খুব কম নয় মাধুরী। এতটা দূরত্ব তুমি পায়ে হেঁটে কেন আসো, সেটা কি আমিও বুঝতে পারি না? তোমার ব্যাগে ওই 50টা টাকার নোটই পড়ে আছে, ওটাও যদি আমাকে দিয়ে দাও, তাহলে কাল কি হবে সেটা ভাববে না? কাল কি হবে সেটা পরে ভাবা যাবে, তুমি এখন এটা নাও তো, আমি বাড়ি ফিরবো। কোনো মতে জোর করে 50 টাকার নোটটা রঞ্জনের হাতে রীতিমতো গুঁজে দিয়ে হন হন করে বাড়ির রাস্তায় হাঁটা দিল মাধুরী। মাধুরী অন্ধকার রাস্তায় ঠিক যতক্ষণ না মিলিয়ে গেল, ততক্ষণ পর্যন্ত সাইকেলে উঠে দাঁড়িয়ে রইল রঞ্জন। তারপর কি যেন একটা ভেবে সাইকেলের প্যাডেলে চাপ দিল। ছোট থেকেই রান্নার হাতটা বেশ পাকা রঞ্জনের। একা একা এতদিন ধরে মেসে থেকে নিয়মিত খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা সেটা রান্না করাটা প্রায় অভ্যাস বানিয়ে ফেলেছে। এমনিতে সজলদার দোকানে ধারবাকিতে এসব জেরক্স টুকটাক স্টেশনারি গুডস নিয়েই থাকে রঞ্জন, তাই ও নিয়ে খুব একটা চাপ নিতে হয় না ওকে। তবে আজকে মাধুরীর দেওয়া এই 50টা টাকা কাজে লাগাতে হবে অন্যভাবে। এমনিতে বাড়িতে ময়দা, ডিম এসব তো মজুদ থাকেই রান্নাঘরে। যেটা থাকে না নিয়মিত সেটা হলো ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার আর ড্রাই ফ্রুট। তবে 50 টাকায় ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার পাওয়া গেলেও ড্রাই ফ্রুট পাওয়া যাবে না। তাই মেসে ফেরার পথে মহিষ ঢালে ওঠার মুখে একটা মুদিখানা দোকানে প্রয়োজনীয় জিনিসটুকু কিনে নিল রঞ্জন। আজ রাত্রিবেলা দুধ জাল দেবার বাটিতে করে একটা স্পঞ্জ কেক বানাবে। খুব ভালো করেই মনে আছে কাল মাধুরীর জন্মদিন। অবশ্য সেটা কতটা সত্যি সত্যিই জন্মদিন তা কেউ জানে না, কিন্তু খাতায় কলমে মানে অফিসিয়ালি আগামীকাল মাধুরীর জন্মদিন। ওই দিনটাকে তো সেলিব্রেট করতেই হবে, তাই এই ব্যবস্থা। তবে তার আগে রাত্রি 12টার সময় মনে করে ফোন করে একবার উইশ করবে নিশ্চয়ই। ভাবতে ভাবতে চটপট তৈরি করে নিল কেক বানানোর সব কিছু প্রিপারেশন। মেসের রান্নাঘরে একটা কানা উঁচু বড় বাটির মধ্যে ছড়িয়ে দিল বেশ কিছুটা নুন। তারপর সেটাকে ঢাকনা দিয়ে চেপে প্রিহিট করে নিল। তারপর তার মধ্যে কেকের ব্যাটার দিয়ে বসিয়ে দিল দুধ জাল দেওয়ার সেই বাটিটা। রীতিমতো ঘরময় মম করে ছড়িয়ে পড়ল ভ্যানিলার গন্ধ। যেমন নরম তেমনি স্বাদে গন্ধে অতুলনীয় স্পঞ্জ কেক তৈরি হয়ে গেল নিমেষেই। ততক্ষণে অবশ্য ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। চটপট মোবাইল ফোনটা নিয়ে ডায়াল করলো মাধুরীর নাম্বার। ফোন নাম্বারটা ডায়াল করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো সেই যান্ত্রিক কণ্ঠস্বর, যা বুঝিয়ে দিচ্ছিল যে কল করবার জন্য পর্যাপ্ত ব্যালেন্স নেই। রিচার্জ শেষ হয়ে গেছে আজকেই, তাই এই রাত 12টায় রিচার্জ করার মতো না আছে কোনো উপায়, না আছে হাতের টাকা।
কেকের সুন্দর মিষ্টি গন্ধটা তখনও মেসের ওই ছোট্ট ঘরটায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু রঞ্জনের মনটা নিমেষে ভার হয়ে গেল। আর অন্যদিকে সুরুলের ছোট্ট ঘরটায় নিজের জীর্ণ বিছানায় বসে বারবার মোবাইলের স্ক্রিনটার দিকে তাকাচ্ছিল মাধুরী। স্ক্রিনের আলোটা জ্বলে উঠছে আর নিভে যাচ্ছে। ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে 1টার ঘর ছুঁল, তারপর 2টো। কোনো ফোন এলো না। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দিল মাধুরী। রঞ্জন হয়তো জানেই না আজ ওর অফিসিয়াল জন্মদিন, কিংবা হয়তো জানলেও ভুলে গেছে। বুকের মধ্যে জমে থাকা অভিমানটাকে বালিশে মুখ গুঁজে সামলে নেওয়ার চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়েও পড়ল মাধুরী। পরের দিন বিকেলে তালছন্দর মহড়া ঘরের দিকে হেঁটে যাচ্ছিল মাধুরী। মনটা গতকাল রাত থেকেই কেমন যেন ভারী হয়ে আছে। মুখে চোখে স্পষ্ট একটা মেঘলা ভাব, কিন্তু গলির মুখ পর্যন্ত পৌঁছেই থমকে দাঁড়ালো। প্রতিদিন যেখানে সবাই একসঙ্গে ঢোকে, সেখানে রাস্তার ধারে একটা গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে রয়েছে রঞ্জন। মাধুরীকে দেখতে পেয়েই রঞ্জন বেশ উত্তেজনা নিয়ে এগিয়ে এলো। মাধুরীর মুখটা সামান্য গম্ভীর, আর চেষ্টা করলো পাশ কাটিয়ে চলে যাওয়ার। কিন্তু ঠিক তখনই রঞ্জন নিজের 2 হাত আগলে সামনে এসে দাঁড়ালো। না, রঞ্জনের হাতে নেই কোনো দামি গিফট পেপার দিয়ে মোড়ানো উপহার। তার বদলে একটা ছোট্ট টিফিন বাক্স করে সাজিয়ে এনেছে কাল রাতে বানানো সেই তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক। আর তার চারপাশ দিয়ে আলতো করে জড়িয়ে রেখেছে সদ্য গাছ থেকে তুলে আনা বেল আর জুঁই ফুলের কিছু সুবাসিত ডাল। শান্তিনিকেতনে যেন এক টুকরো শান্তির পরশ। দৃশ্যটা দেখেই মাধুরীর থমকে যাওয়া চোখ দুটো নিমেষে অভিমানের বরফ গলে জল হয়ে ভেসে আসতে চাইল। কিন্তু তবু মুখটা তখনও খানিক ভার ভার করে রাখার চেষ্টা করল মাধুরী। এসব কি? শুভ জন্মদিন মাধুরী। কাল রাত 12টায় তো একজনের ফোন পাওয়ার কথা ছিল। মোবাইলটা তো এমনি এমনি হাতে নিয়ে বসে থাকিনি। কাল বুঝি মনে পড়েনি, আজ হঠাৎ মনে পড়লো? মানে মনে থাকবে না কেন? আসলে কাল রাত 12টার আগেই তো কেকটা বানিয়ে তৈরি করেছিলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল। ওই ফোন ডায়াল করতেই বুঝলাম সিমের রিচার্জটা শেষ হয়ে গেছে। বিশ্বাস করো মাধুরী, টাকা থাকলে না কাল রাতেই দোকানে গিয়ে রিচার্জ করে তোমায় আবার ফোন করতাম। মাধুরী রঞ্জনের দিকে তাকালো। ছেলেটার সততা আর ছোট ছোট চেষ্টার মধ্যে কোনো মিথ্যে অভিনয় নেই। ওর হাতের কেকটার দিকে তাকিয়ে মাধুরীর আর রাগটা ধরে রাখা সম্ভব হলো না। মৃদু হেসে চোখ দুটো সামান্য ছলছল করে বলে উঠল মাধুরী, তুমি না সত্যি পারো বটে। তা এই কেক আবার কোথা থেকে জোগাড় করলে শুনি? কে বললো এত খরচ করতে? আরে দূর, এত খরচ কোথায় করলাম? ওই যে তুমি কালকে 50 টাকাটা দিলে না আমায়, ওটা দিয়ে মুদিখানা থেকে ওই ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার কিনে নিয়ে গেছিলাম। রাত জেগে নিজেই বানিয়ে ফেলেছি। সত্যি বলছি, ভালোই হয়েছে খেতে, অতটাও খারাপ হয়নি। হ্যাঁ, ওই 50 টাকাটা কিন্তু আমি তোমায় মোটেই কেক বানানোর জন্য দিইনি। হ্যাঁ, ওটা জেরক্স করানোর জন্য দিয়েছিলাম, আর তুমি সেটা নিয়ে এসব করলে। ওরে বাবা, জেরক্সটা ম্যানেজ হয়ে গেছে। সজলদার দোকানে ওসব ধার বাকির খাতা চলে আমার, ও আমি ঠিক পরের মাসে মাইনে পেয়ে দিয়ে দেব। এই এখন তুমি আগে কেকটা খেয়ে বলো তো কেমন হয়েছে। আগে তুমি খাও, কারিগরকে তো আগে টেস্ট করাতে হবে। রঞ্জন হেসে সেই টুকরোটা মুখে দিয়ে বলল, এবার কিন্তু তোমার ভালো। রঞ্জন নিজের হাতে কেকের আর একটা ছোট্ট টুকরো তুলে দিল মাধুরীর মুখে। জুঁই আর বেলফুলের সঙ্গে ভ্যানিলার মিষ্টি গন্ধটা সেই বিকেলের বাতাসে যেন অদ্ভুত একটা মায়া জাল তৈরি করলো।
ফুলের ডালগুলো হাতে টেনে নিল মাধুরী, তারপর বলল, খুব সুন্দর হয়েছে ফুলগুলো, আর কেকটাও। থ্যাংক ইউ রঞ্জন। আবার নাকি থ্যাংক ইউ। চলো এবার ভেতরে যাওয়া যাক। পত্র লেখা দিই আর পূর্ণেন্দু দাদের জন্য কিছুটা কেক না আমি আলাদা করে একটা টিফিন কৌটোয় নিয়ে এসেছি। কি জানি দিদি দাদার ভালো লাগবে কিনা। অবশ্যই ভালো লাগবে, কেন লাগবে না? তুমি এত ভালো রান্না করো। চলো, আর দাঁড়িয়ে থাকলে চলবে না, না হলে আজ আবার মহড়ায় দেরি হয়ে যাওয়ার জন্য আলাদা করে বকুনি খেতে হবে। আর জন্মদিনের দিন বকুনি খেলে কতটা কষ্ট হয় তুমি তো জানো। তাই তো। তবে দেখো আজকে নিশ্চয়ই পত্র লেখা দিই, বকবে না। বলে দেবো তো তোমার জন্মদিন। এই না, একদম নয়। ওমা, বলতে হবে না, তাই এবার হয় নাকি? না বলবে না। হ্যাঁ, বলতেই হয়। না বলবে না। দুজনে পাশাপাশি হেঁটে মহড়া ঘরের দরজার দিকে এগিয়ে গেল। দুজনের মুখের ওপর বিকেলের মিষ্টি রোদ এসে পড়েছে, আর সঙ্গে রয়ে গেছে সেই খাঁটি সহজ প্রেমের এক অদ্ভুত অপূর্ব অনুভূতির ছোঁয়া। আজ মাধুরীর জন্মদিন, তাই রঞ্জন নিজে হাতে কেক তৈরি করে নিয়ে এসেছে। ছেলেটা বড্ড ভালোবাসে মাধুরীকে, সেটা অবশ্য ওর চোখ মুখের হাবভাব আর মাধুরীর প্রতি কেয়ার দেখলে অনায়াসেই বোঝা যায়। হয়তো কোনোদিন মুখে তার বহিঃপ্রকাশ করেনি রঞ্জন, কিন্তু পূর্ণেন্দুদার মতো অভিজ্ঞ লোকের দৃষ্টি এড়িয়ে যায়নি। আসলে ওদের মতো বয়সটা বোধহয় এমনই, ভালোবাসার মানুষটাকে জড়িয়ে জাপটে আঁকড়ে রাখতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে, আগুপিছু কিছুই ভাবে না। একটা দিন ছিল যখন পূর্ণেন্দু নিজেও পত্র লেখার জন্য এভাবেই, যাক সে কথায় না হয় পরে আসা যাবে। যা অতীত তা নিয়ে তো শুধু শুধু ভেবে লাভ নেই। রঞ্জনের টাকা পয়সার অবস্থা সম্পর্কে পূর্ণেন্দু খুব ভালো করেই অবগত, তাই এত টানাটানির মধ্যেও ছেলেটা নিজের হাতে কেক তৈরি করে এনেছে। এটা কিন্তু সত্যি কম কথা নয়। খুব ভালো বানিয়েছিস কেকটা। স্ক্রিপ্টের জেরক্সগুলো কি হয়েছে? হ্যাঁ পূর্ণেন্দুদা, এই নাও, এই তোমার স্ক্রিপ্ট, তোমার জন্য এক কপি আর আমাদের জন্য আর এক কপি। এবার যাদের মনে হবে তারা তারা নিজেদের জেরক্সটা করে নেবে, কেমন? তুমি তুমি এটা 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 তুমি রাখো, এ নাও। তা কত পড়লো? পার পেজ এখন তো বোধহয় 1 টাকা করে নেয় নাকি? দিন দিন এত সব খরচা বেড়ে যাচ্ছে। ও নিয়ে তুমি ভেবো না তো, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি আরেকটু কেক খাবে গো? কথা ঘোরাচ্ছিস? তোর পকেটের অবস্থা আমি জানি না ভেবেছিস? ওরে, আমরা কি তোর নিজের লোক নয়? তোর নারী নক্ষত্র আমরা সব কিছু জানি। এই নে, টাকাটা রাখ। আজ সবে 29 তারিখ, এখনো তো টিউশনের মাইনে পেতে বেশ কিছুদিন বাকি। কথাগুলো বলতে বলতে পকেট থেকে 1000 টাকা বের করে পূর্ণেন্দুদা এগিয়ে দিল রঞ্জনের দিকে। রঞ্জনের চোখ মুখ তখন রীতিমতো লজ্জায় রাঙা হয়ে গেছে। এ মা, ছি 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 ছি, এই এতগুলো টাকা নিয়ে আমি কি করব পূর্ণেন্দুদা? তুমি দিতে চাইছো এটাই অনেক, কিন্তু বিশ্বাস করো আমার এসবের এখন সত্যিই কোনো দরকার নেই গো। মাথায় গাঁটটা মেরে লাল করে দেব তোমায়। বড়রা যা বলছে ছোটদের সেটা শুনতে হয়, বেশি মুখে মুখে কথা বলতে নেই। টাকাটা রাখ। আর শোন, তোর হাতের রান্না তো এত ভালো, শুধু শুধু ওই কটা টিউশনি পড়িয়ে আর এখানে কোনো মাসে একটা দুটো, কোনো মাসে একেবারেই শো থাকে না, এসব করে কি দিন চলবে? শোন, কিছু একটা শুরু কর। আরে বাবা, বোলপুরে কি আর কাজের অভাব? এই তো সোনাঝুরি, কোপাই নদীর ধার, সৃজনী, কত টুরিস্টের আনাগোনা বলতো। তারপর ধর না, ওই বিশ্বভারতী ক্যাম্পাসের সামনে কিংবা ভুবনডাঙ্গার মাঠের কাছে রোজ এত টুরিস্ট আসে। আরে দেখ না, নিজে থেকে যদি ছোটখাটো কিছু একটা খাবারের দোকান নিয়ে বিজনেস শুরু করতে পারিস। আরে বাবা, যা হোক একটা শুরু তো করতে হবে, ছোট করে হলেও। এমন হলে টাকা পয়সা যা দরকার হবে আমি দেব, পরে না হয় তুই আবার আমায় মিটিয়ে দিবি। বিষয়টা পূর্ণেন্দুদা অবশ্য মন্দ বলেননি, সেটা খুব ভালো করেই বুঝতে পারলো রঞ্জন।
ওর মাথায় এমনিতেই এমন একটা খেয়াল যে বহুদিন ধরে চেপে ছিল না তা কিন্তু নয়। ও নিজে এত সুন্দর কেক তৈরি করে, এমনকি কুকিজ, বিস্কুট, হোমমেড এগুলোও অনায়াসেই তৈরি করে একেবারে উনুনের আঁচে, তাও আবার ওই নানান রকম দোকানের মতো প্রিজারভেটিভ, কেমিক্যাল এসব ছাড়াই। এসব হাতে তৈরির জিনিস বোলপুরে বরাবরই বেশি চাহিদা। সেই ব্যাপারটা কাজে লাগানোর কথাও নিজেও ভেবেছিল অনেক দিন ধরেই। তবু পূর্ণেন্দুদার মতো সহৃদয় মানুষ ওর অবস্থার কথা বুঝতে পেরেছে, এগিয়ে আসার চেষ্টা করছে, এটাই তো অনেক। আসলে পূর্ণেন্দুদা মানুষটা এমনই। তবু যে পূর্ণেন্দুদার সঙ্গে পত্রলেখাদির ব্যাপারটা কেন যে এমন, যাকগে সেসব কথা, ওসব ওদের পার্সোনাল ব্যাপার, ওসব নিয়ে মাথা ঘামাতে নেই। আমতা আমতা করে রঞ্জন উত্তর দিল, হ্যাঁ পূর্ণেন্দুদা, তুমি ঠিকই বলেছ। আসলে এমন একটা ব্যাপার অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু তুমি তো জানোই সবটা, মানে টাকা পয়সা কিছু তো লাগবেই। ওই সব কথা ভেবেই পিছিয়ে যাচ্ছিলাম বারবার। পিছিয়ে যাওয়ার কিছু নেই রঞ্জন, শুধু সমক সমরে এগিয়ে যেতে হবে। আমাদের একটাই বাণী, সংকোচেরও বিহুয়ালতায় হয়েও না ম্রিয়মান। ঠিক বলেছ, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। কাছে দাঁড়িয়ে সবটুকু নিজের কানে শুনল মাধুরী। ছেলেটার টাকা পয়সার অবস্থা ও নিজেও জানে, আর সত্যি বলতে কি অবস্থা খারাপ যে শুধু রঞ্জনের তা তো নয়, ওর নিজেরও অর্থনৈতিক দিক থেকে খুবই খারাপ অবস্থা, বলা যায় সংকটজনক। দুজনেই যে একটা অদ্ভুত প্রতিকূলতার সঙ্গে লড়ছে তা মুখে অস্বীকার করলেও দুজনেই বিলক্ষণ জানে। মহড়ার পাট চুকিয়ে শ্যামবাটির রাস্তা পর্যন্ত গল্প করতে করতে এগিয়ে চলল ওরা তিনজন। সন্ধ্যার বাতাসে ছাতিম আর সোনাঝুরির পাতার মর্মর ধ্বনি। এ সময়টা চারিদিকে জুঁই, বকুল, বেলফুলের গন্ধে যেন মাতোয়ারা। তুলতুলি বেশ উচ্ছ্বসিত আজ। জানিস রঞ্জন, দাদা কিন্তু একদম খাঁটি কথা বলেছে। তোর হাতের কেকটা যা ছিল না, বিশ্বাস কর, আমি তো বলি তোদের দুজনেরই কিন্তু এবার একটা কিছু ভাবা উচিত। মাধুরী তুলতুলির দিকে তাকিয়ে বলল, ধুর, ভাবা কি এতই সহজ নাকি রে? হ্যাঁ জানি সহজ নয়, তবে অসম্ভবও কিছু নয়। তোরা দুজনে সারাদিন ধরে খেটে মরিস, এই নাচ গান, থিয়েটার, টিউশনি, মাসের শেষে কটা টাকাই বা হাতে থাকে বলতো? সেই তো টানাটানি। তার থেকে দুজনে মিলে কিছু একটা শুরু কর না, প্রতিদিনের এই অভাব অভিযোগগুলো তো সব মিটে যাবে বল। হ্যাঁ, ওই শুরু করার ইচ্ছে তো ছিলই রে তুলতুলি, কিন্তু ভয়টা তো ওখানেই, যদি না চলে। আরে চলবে মানে একদম দৌড়বে। শান্তিনিকেতনে সারা বছর ধরে ট্যুরিস্ট আসে। শোন, মাথা খাটিয়ে কাজ করতে পারলে দুজনেই কিন্তু নিজের পায়ে দাঁড়াবি। আমি তো বলবো দাদার প্রস্তাবটা ছাড়া উচিত হবে না। কথায় কথায় ওরা গোয়ালপাড়ার মোড় চলে এলো। তুলতুলি এবার বিদায় নেবে, কারণ ওর বাড়ির রাস্তা চলে এসেছে। চল রে, আমি আবার বাঁ দিকে বেঁকে যাব। তোরা কিন্তু বিষয়টা নিয়ে ভাবিস। চল, কাল দেখা হবে, আসি রে। তুলতুলি চলে যাবার পর শ্যামবাটি পেরিয়ে লজ মোড়ের দিকে হাঁটা দিল মাধুরী আর রঞ্জন। মাধুরীর কাঁধে ঝুলতে থাকা পুরনো কাপড়ের ব্যাগটায় আজ একটা পয়সাও নেই। ও খুব ভালো করেই জানে গতকাল রাতের ওই স্পঞ্জ কেক আর ফুলের আয়োজন করতে গিয়ে রঞ্জনের পকেটের সবটুকু জমানো পুঁজি নিঃশেষ হয়ে গেছে। দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ পাশাপাশি হাঁটতে থাকলো। তারপর রোজকার মতো মাধুরী ভাঙল নীরবতা, বেশ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তুলতুলি আর পূর্ণেন্দুদা কিন্তু একেবারেই ভুল বলেনি রঞ্জন। তুমিও তাহলে তাই ভাবছো? সত্যিটা তো এটাই রঞ্জন, আমরা হাজারো চেষ্টা করলেও আমাদের এই প্রতিদিনের টাকা পয়সা নিয়ে টানাটানির ব্যাপারটা তো আর মিথ্যে হয়ে যাচ্ছে না। এই যে আজকের দিনটা, আমরা কি সারাটা জীবন এভাবেই এই অভাবকে আড়াল করে বাঁচবো? আমিও কি চাই? চাই না, কিন্তু কি করব বুঝতে পারছি না। মানে কিভাবে কি শুরু করব? কেন? তোমার রান্নার হাত এত সুন্দর,
তুমি যদি ঘরোয়া কেক, কুকিজ, মাফিন এগুলো বানাও, যেগুলোতে কোনো ভেজাল থাকবে না, কৃত্রিম গন্ধ বা প্রিজারভেটিভ থাকবে না, লোক তো লুফে নেবে। আর শুধুই তো কেক নয়, তুমি তো খুব সুন্দর হ্যান্ডমেড আতর বানানোর সেই ওয়ার্কশপটাও অ্যাটেন্ড করেছিলে, তাই না? হ্যাঁ, করেছিলাম, কিন্তু তাতেও তো বেশ খরচা। ওই আতরের কথা তোমার মনে আছে? ওটা তো নানান রকমের এসেন্স আর কিছু ওই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে সহজেই ঘরে তৈরি করা যায়। তবে বিক্রিটা করব কোথায়? কেন? ভুবনডাঙ্গার মাঠে প্রতিদিন বিকেলে কত টুরিস্ট এসে ভিড় জমায় সেখানে, জানো? আর শনিবারের সোনাঝুরির হাট তো রয়েছেই, তাছাড়া কোপাই নদীর পাড়েও তো কত মানুষ ঘুরতে আসে। আমরা দুটো সুন্দর বেতের কিংবা বাঁশের বাস্কেট নেব। আচ্ছা, একটা বাস্কেটে থাকবে তোমার হাতে তৈরি কেক আর কুকিজ, আর অন্যটায় কাঁচের ছোট ছোট শিশিতে সাজানো আতর আর ঘরোয়া হ্যান্ডমেড সাবান। আমরা দুজনে বাঁশের ওই ঝুড়ি হাতে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করব। আইডিয়াটা মন্দ নয়, কিন্তু মাধুরী, ঝুড়ি হাতে ফেরি করে জিনিস বিক্রি করা না, মানে বলছিলাম তোমার খারাপ লাগবে না? মানে লোকজনেদের সামনে ওভাবে সবাইকে নিজেদের তৈরি জিনিসগুলো কেনার জন্য অনুরোধ করতে পারবে? পেটে খিদে আর মুখে লাজ করে লাভ নেই রঞ্জন। নিজের পায়ে দাঁড়ানোর জন্য এইটুকু লজ্জা মাথা পেতেই নেওয়া যায়, তাই না রঞ্জন? নাচ আর নাটক আমাদের ভালোবাসা, ওটা তো থাকবেই, কিন্তু নিজেদের বেঁচে থাকার পথটা তো আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। দুজনে একসঙ্গে হাত ধরে নামলে কোনো কাজই ছোট হতে পারে না। দুজনে একসঙ্গে সত্যি কি এমন একটা লড়াই লড়া সম্ভব? ঠিক আছে, দেখা যাক। পূর্ণেন্দুদা নিজেও তো বলল সাহায্য করবে। তবে আর দেরি নয়। পূর্ণেন্দুদা যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সেটা নিয়ে কাল থেকে প্ল্যান শুরু করা যাক। চলো, পাশাপাশি হেঁটে আমরা এবার নিজেদের একটা নতুন আকাশ তৈরি করি। সেই যে, এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো। সন্ধ্যের মিটমিটে আলোর মধ্যে জাম্বুনির মোড়ে এসে দাঁড়ালো দুজন। প্রতিদিনের যে দুশ্চিন্তার কালো ছায়া ওদের চোখে মুখে লেগে থাকত, আজ সেখানে যেন এক নতুন পথ পাওয়ার আশ্বাস ফুটে উঠেছে। অবশেষে মাধুরী আর রঞ্জন দুজনে মিলে সিদ্ধান্তটা নিয়েই ফেলল। প্রতিদিনের সেই এক অনিশ্চয়তা আর টানাপোড়েন থেকে বেরিয়ে আসার জন্য এবার ওরা নিজেদের নতুন এক সংগ্রামের সরণিতে পা বাড়াতে একেবারে প্রস্তুত। ঠিক হলো, হাতে তৈরি নানা পদের কেক, কুকিজ, বিস্কিট আর নানান স্বাদের রঙিন ক্যান্ডি, আর তার সাথে দেশীয় পদ্ধতিতে তৈরি প্রকৃতির নির্যাসযুক্ত সুগন্ধি আতর আর অর্গ্যানিক সাবান বিক্রি করবে ওরা। শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের কাছে এ জাতীয় ঘরোয়া কেমিক্যালযুক্ত হাতে তৈরি জিনিসের কদর এবং চাহিদা বরাবরই একটু অন্যরকম। সোনাঝুরির শনিবারের জমজমাট হাট, বিকেলের কোপাই নদীর বাতাস ঘেরা পার, সৃজনী শিল্পগ্রামের বাইরের জনমানুষের জটলা, কিংবা ভুবনডাঙ্গার মাঠে বাউল গানের সুর যেখানে আছড়ে পড়ে, সেই সব জায়গাতেই বাঁশের সুন্দর সুন্দর দুটো বাস্কেটে করে নিজেদের তৈরি জিনিস সাজিয়ে রাস্তায় নামবে ওরা। কাজের দায়িত্বটাও নিজেদের সুবিধে মতো ভাগ হয়ে গেল। সুগন্ধি আতর, অর্গানিক সাবান আর সুবাসিত জিনিসপত্র বানানোর ভারটা নিজের কাঁধে তুলে নিল মাধুরী। সেই কোন ছোট্টবেলা থেকে সুগন্ধি ফুল আর গাছের নির্যাস থেকে রস বের করার একটা সহজাত বিদ্যে ছিল ওর। অন্যদিকে নিজের মেসে সেই এক চিলতে রান্নাঘরে উনুনের আঁচ, স্পঞ্জ কেক, মচমচে কুকিজ আর বিস্কিট বানানোর দায়িত্ব নিল রঞ্জন। আর এই নতুন পথ চলার রসদ মেটাতে ওদের পাশে এসে হাত বাড়িয়ে দিলেন পূর্ণেন্দুদা এবং পত্রলেখা দ্বীপ। আসলে রঞ্জন আর মাধুরীর এই না বলা টান, লড়াই আর পাশাপাশি হেঁটে চলার আর বাঁচার আপ্রাণ চেষ্টার মধ্যে পূর্ণেন্দু আর পত্রলেখা কোথাও যেন নিজেদেরই ফেলে আসা কোনো এক বসন্তের আবছা ছায়া দেখতে পান। হয়তো নিজেদের জীবনে যে ফুলটা ফোটেনি
যে দূরত্ব কোনোদিন মেটেনি, তারই ক্ষত এখনো রয়ে গেছে দুজনের মনে। তবে যাক, সে কথা আজ বরং সেই না বলা কথা না বলাই থাক। যা অতীতে ঘটেনি তা তো আর কোনোদিন হবে বলেও মনে হয় না। যা কোনোদিন সম্ভব নয় তা নিয়ে মিছে আক্ষেপ করে পড়ে থেকেই বা কি লাভ। তার চেয়ে বরং যাদের মধ্যে এখনো সম্ভাবনাটুকু বেঁচে আছে, সেই নতুন অঙ্কুরগুলোকে একটু আলো বাতাস দিয়ে বড় করে তোলার মধ্যে হয়তো জীবনের আসল শান্তি লুকিয়ে আছে। লজমোড় থেকে কিছুটা এগিয়ে নির্জন একটা রাস্তার পাশে বাঁশের সাঁকোর মুখে মুখোমুখি এসে দাঁড়ালো রঞ্জন আর মাধুরী। দুজনেই আজ ভীষণ গম্ভীর। চোখে মুখে নতুন এক আশার সঙ্গে খানিকটা চাপা ভয়ও মিশে আছে। রঞ্জন একটা বড় করে দীর্ঘশ্বাস নিল। পূর্ণেন্দুদার দিদি যেভাবে টাকা দিয়ে সাহায্য করলেন, মাধুরী, আমার না ভিতরটা কেমন যেন ভারী হয়ে আসছে, দম বন্ধ লাগছে। এত বড় একটা দায়িত্ব তো তুলে নিলাম, ঠিকঠাক উতরোতে পারবো তো? পারবে না মানে? অবশ্যই পারবে। আর দায়িত্ব তো তুমি একা নাও নিরঞ্জন, আমরা দুজনে একসাথে নিয়েছি। পূর্ণেন্দুদা যে বিশ্বাসটা আমাদের ওপর রেখেছেন সেটাকে ভাঙতে দেওয়া চলবে না। কাল সকাল থেকেই আমাদের পুরো পরিকল্পনা ছকে ফেলতে হবে। দাঁড়াও, কোথায় রাখলাম একটা নোটবুক? এই তো, হ্যাঁ, এই দেখো, আমি মোটামুটিভাবে একটা মনে মনে হিসেব গুছিয়েই রেখেছি। দেখো, প্রথম দফায় বড় কোনো খরচে আমরা যাবই না, কেমন? আমার মেসের ওই পুরনো ওভেন আর ওই বড় যে কানা উঁচু গামলাটার কথা বলি, ওতে অন্তত 4-5 পদের কুকিজ আর 2-3 রকমের কেক একটু টাইম স্পেন্ড করলে হয়ে যাবে। আর জানো তো, ভেবেছি এই প্যাকেজিংয়ের জন্য না কোনো ওই প্লাস্টিক আমরা ইউজ করব না। আমরা একদম শান্তিনিকেতনই ছোঁয়া রাখবো। ভেবেছি বাদামি কাগজের ঠোঙা আর ওই পাটের দড়ি ব্যবহার করব। আর তার সঙ্গে না ওই কেকের নামগুলো লিখে দেবো একটা করে ছাতিম গাছের পাতায়। দেখতেও বেশ নান্দনিক লাগবে, আর আমার মনে হয় ট্যুরিস্টদেরও পছন্দ হবে, তাই না? বাহ, দারুণ ভেবেছো তো। আর শোনো, আমিও না ভেবে রেখেছি জুঁই, রজনীগন্ধা আর গোলাপের পাপড়ি জোগাড় করব, সঙ্গে কিছু বকুল আর ছাতিম ফুল। সেই নির্যাস দিয়ে আতর বানিয়ে ছোট ছোট কাঁচের শিশিতে ভরবো। দারুণ হবে। আর সাবানের জন্য মুলতানি মাটি, নিম, তুলসী, হলুদ এইসবের রস ব্যবহার করব। লোক যখন দেখবে কোনো কেমিক্যাল ছাড়া একদম খাঁটি জিনিস, তারা একটা হলেও তো কিনবে, তাই না? তা তো বটেই, কিন্তু মাধুরী, এই প্রতিদিন সকালে নাচের আর নাটকের প্র্যাকটিস সামলে রাতে এসব কখন বানাবে গো? মানে তোমার তো শরীরের ওপর মারাত্মক ধকল যাবে। সারা জীবন ধরে যে ধকল আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমি আর আমার মা হেঁটেছি রঞ্জন, তার কাছে এই খাটুনিটা কিছুই নয়। কাজ করতে গিয়ে শরীর ক্লান্ত হলেও মনে একটা শান্তি তো থাকবে যে আমি নিজের পথ নিজে তৈরি করেছি। তুমি শুধু বলো, জিনিসগুলো তো তৈরি হলো, কিন্তু সোনাঝুরি বা ভুবনডাঙ্গায় দাঁড়িয়ে বিক্রি করব কিভাবে? প্রথম দিন লোকজনের সামনে বাস্কেট হাতে তুলে দাঁড়াতে লজ্জা করবে না তো? সেদিন তো তুমিই বললে। তবে সত্যি করে বলবো, প্রথম হয়তো বুকটা একটু দুরু দুরু করবে, কিন্তু যখন মনে পড়বে আমার পাশে তুমি আছো, আর আমাদের এই বাস্কেটের ওপর আমাদের বেঁচে থাকার স্বপ্নটা নির্ভর করছে, তখন আর কোনো লজ্জাই আমাকে দমাতে পারবে বলে মনে হয় না। আফটার অল, আমরা তো আর চুরি করছি না মাধুরী, নিজেদের যোগ্যতায় বেঁচে থাকার লড়াইটুকুই তো করছি। একদম। প্রথম শনিবারেই আমরা সোনাঝুরির হাটে বিক্রি করা শুরু করব। বিকেলে যখন বাঁশি আর বাউলের গান শুনে টুরিস্টরা ভিড় করবে, আমরা দুজন বাস্কেট দুটো হাতে নিয়ে ঘুরব। আমরা সবার কাছে গিয়ে গিয়ে রিকোয়েস্ট করব। দেখবে লোক ঠিক আমাদের জিনিসপত্র নিতে ভালোবাসবে। আর শোনো, প্রত্যেকটা কেক আর কুকিজের প্যাকেটের সঙ্গে একটা ছোট্ট করে চিরকুট লিখে দেবো, কেমন? তাতে লেখা থাকবে তালছন্দ আর আমাদের বোলপুরের মাটির শুভেচ্ছা। মানুষ খাবার তো খাবেই, সঙ্গে করে একটা অনুভূতিও বাড়িতে নিয়ে যাবে।
রঞ্জন, তোমার এই ভাবনাগুলোই তোমাকে আর 10টা মানুষের থেকে আলাদা করে দেয়। ধুর, ও সব কিছু না। আসলে এই প্রথম জীবনের কোনো একটা কাজে আমি একা নই, একজন মানুষ আমার পাশে আছে, তাই তো এত সাহস পাচ্ছি। আর আমি এই প্রথম কাউকে এমন ভাবে বিশ্বাস করতে পারছি। চলো, অন্ধকার নামছে, কাল ভোর থেকেই আমাদের কাজ শুরু করতে হবে। বাড়ি গিয়ে খেয়ে নিও কিন্তু। রঞ্জন এবার সাইকেলে চেপে বসল, তারপর সাইকেলের প্যাডেলে পা দিয়ে একবার বিদায় জানানোর জন্য বলল, ঠিক আছে ঠিক আছে, চলো কাল বিকেলেই তাহলে যা যা লাগবে সবকিছু একসঙ্গে কেনাকাটা করে ফেলা যাক। ওরা দুজন আবার হাঁটা শুরু করলো। আধার নেমে আসছে ছাতিম গাছের ছায়া ভেদ করে, আর দু জোড়া পা পাশাপাশি হেঁটে চলেছে এক অনাবিষ্কৃত ভবিষ্যতের দিকে, যেখানে ভয় আর সংকোচকে পিছনে ফেলে এক নতুন লড়াই আর ভালোবাসার সকাল কি দেওয়ার অপেক্ষা। প্ল্যান মাফিক কেনাকাটা হলো। নানান রকম সুন্দর সুন্দর কাঁচের শিশি, বাঁশ কাগজ, তারপর জুটের দড়ি আর নানান রকম কুকিজ, কেক, পেস্ট্রি বানানোর উপকরণ। সঙ্গে নিয়ে আসা হলো এতগুলো ছাতিম পাতা, আর তার সঙ্গে কিছু হ্যান্ডমেড পেপার আর লেখার জন্য নানান রকম রং বেরঙের কালি পেন। রাত্রির জেগে দুজনে মিলে যে যার দায়িত্ব সামলে বানিয়ে ফেলল হরেক রকম কেক, কুকিজ, পেস্ট্রি, মাফিন, আর তার সঙ্গে সুগন্ধি আতর এবং হ্যান্ডমেড সাবান। প্রথম দিনের সোনাঝুরির হাটের অভিজ্ঞতা ওদের প্রত্যাশাকে খানিকটা ছাপিয়েই গেল। শনিবারের মেলাতলায় বাউল আর মাদলের ছন্দের মাঝে দর্শনার্থী আর পর্যটকদের যেন ঢল নেমেছিল। বাঁশের বাস্কেটে সাজানো রঞ্জনের হাতে তৈরি টাটকা কেক, কুকিজ আর মাধুরীর তৈরি সুবাসিত আতর, প্রাকৃতিক সাবান, এইসব দেখতে দেখতে প্রায় সবই নিঃশেষ হয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধে নামার আগেই বাস্কেট দুটো প্রায় খালি। দিন শেষে যখন ওরা হিসেব কষে দেখল, হাতে বেশ ভালো অঙ্কের লাভ ততক্ষণে জমেছে। প্রথম দিনের এই অভাবনীয় সাফল্য যেন এতদিন ধরে বুকের ভেতর জমে থাকা আশঙ্কার মেঘগুলোকে এক ফুঁয়ে উড়িয়ে দিল। হাট ভাঙার পর সেই খালি বাস্কেট দুটো হাতে নিয়ে ওরা দুজন মিলে হেঁটে এলো কোপাই নদীর পাড়ে। আজ আকাশটা খুব একটা মেঘলা নয়। পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যটা ঢেলে দিয়েছে এক মায়াবী লাল আভা, যার আলো এসে পড়েছে কোপাইয়ের শান্ত জলে আর পাড়ের লাল মাটিতে। দিনভর হাটের হইচইয়ের পর কোপাইয়ের পাড়ের এই নির্জনতা যেন এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বুকের ভিতরটা এক অজানা শান্তির আশ্বাসে আজ ভরপুর। দুজনে পাশাপাশি হেঁটে চলেছে, যেন জীবনের এক নতুন অজানা সুন্দর স্বপ্নের সরণিতে প্রথমবার ওরা পা রাখছে। কোপাইয়ের পাড়ের একটা উঁচু ঢিবির ওপর পাশাপাশি গিয়ে বসলো দুজন। লালচে আলোয় মাধুরীর ক্লান্ত কিন্তু উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে রঞ্জনের বুকের ভিতরটা কেমন যেন গভীর আবেগে তোলপাড় হয়ে উঠল। জীবনের এতগুলো বছরের একাকিত্ব, পরিচয়হীনতার যন্ত্রণা আর একেবারে একা বেড়ে ওঠার শূন্যতা, সব যেন মাধুরীর এই শান্ত সান্নিধ্যে এসে থমকে গেছে। আজ আর নিজেকে সামলাতে পারল না রঞ্জন। প্রতিদিনের সেই গুটিয়ে রাখা লাজুক রঞ্জন হঠাৎই এক অপরিসীম সাহসে মাধুরীর নরম হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় টেনে নিল। মাধুরী, আজ যেভাবে আমরা নিজেদের স্বপ্নটার রাস্তায় একসঙ্গে পা ফেললাম, ঠিক এভাবেই কি আমরা বাকি জীবনটাও পাশাপাশি হাত ধরে হেঁটে যেতে পারি না? মুহূর্তের মধ্যে যেন এক বিদ্যুৎ চমকে উঠল মাধুরীর শরীরে। ছোঁয়াটা লাগতেই এক তীব্র আতঙ্কে এক ঝটকায় নিজের হাতটা রঞ্জনের কাছ থেকে ছাড়িয়ে নিল মাধুরী। ওর চোখে মুখে যেন এক অদৃশ্য ভয়ের ছায়া নেমে এলো। গলার স্বরটা হঠাৎই ভীষণ থমথমে হয়ে গেল।
হাতটা বুকের কাছে টেনে নিয়ে কঠিন গলায় মাধুরী বলল, তুমি আমার সম্বন্ধে কি জানো রঞ্জন? কিভাবে ভাবলে যে এটা সম্ভব? বেশ অবাক হলো রঞ্জন, খানিকটা আঘাত পেল মনে মনে। এ কি মাধুরী, কি হলো? আমি তো শুধুমাত্র... রঞ্জনের কথা শেষ হওয়ার আগেই মাঝপথে ওকে থামিয়ে দিয়ে মাধুরী বলল, তুমি আমাকে কতটা চিনেছো? ওই তাল ছন্দে গোটা দিন মহড়া করতে গিয়ে বা দু একদিন পাশাপাশি হেঁটেছি, ততটুকুই তো, ব্যাস অতটুকুই তো জানো। হ্যাঁ, আমি মানছি আমরা দুজনে এতটা লড়াইয়ের জার্নি একসাথে শুরু করেছি। এতে এতে হয়তো আমাদের দুজনেরই অভাব কিছুটা মিটবে, একে অপরের উপকার হবে। কিন্তু কিন্তু একে অন্যের সত্যিটা না জেনে, অতীতটা না জেনে কোনোভাবেই এভাবে চিরকালের জন্য পথ চলা যায় না। মাধুরীর চোখে আজ শুধুই বিষাদ আর ব্যাকুলতা। এক দৃষ্টে তাকিয়ে রয়েছে দিগন্তের দিকে, কিন্তু নিজের আবেগটাকে আরও একবার দমিয়ে রেখে খুব শান্ত গলায় জবাব দিল রঞ্জন, একে অন্যের সঙ্গে সারাটা জীবন রাস্তায় চলতে গেলে মাধুরী শুধু বর্তমানটুকুই জানতে হয়, অতীতও নয়, ভবিষ্যৎও নয়। ভবিষ্যৎ কি হবে তা তো আমরা আজ নিজেদের পরিশ্রম দিয়ে তৈরি করব, কিন্তু পুরনো অতীতে গিয়ে আমরা কি করতে পারি বলো তো? তুমি তুমি নিজে কি আমার অতীত জানো? জানো না তো। সেটুকু না জেনেই তো এই কটা দিন আমার পাশে এতটা পথ হেঁটে এলে, বিশ্বাস করেছো তো আমায়। তবে আজ কেন শুধু শুধু অতীতের কারণে আটকে যাবে সবকিছু? মাধুরী কিছুক্ষণ স্থির হয়ে রঞ্জনের দিকে তাকিয়ে রইল। রঞ্জনের যুক্তির সামনে ও ক্ষণিকের জন্য থমকে গেল বটে, কিন্তু বুকের ভিতরের সেই দগদগে গোপন পরিচয়টা ওকে আবারও যেন গুটিয়ে নিতে শুরু করলো। এমন একটা অতীত ওর জীবনে আছে যেটা জানার পর রঞ্জনের চোখে এই সম্মানটা, এই ভালোবাসাটা হয়তো যে কোনো মুহূর্তে ঘেন্নায় বদলে যেতে পারে। আর সেটা ভেবেই মাধুরীর ভিতরটা কেমন যেন শিউরে উঠল। মাধুরী মাথা নেড়ে দৃষ্টি সরিয়ে দৃঢ় গলায় বলল, না রঞ্জন, না, তুমি যা ভাবছো তা অতটা সহজ নয়। অতীতকে বাদ দিয়ে কোনো বর্তমান দাঁড়াতে পারে না। আমাদের সম্পর্কটা যতটুকু আছে ঠিক ততটুকুই থাক। প্লিজ, তার বেশি এগোতে যেও না, প্লিজ। কথাটা বলেই মাধুরী দ্রুত উঠে দাঁড়ালো। বাস্কেটটা তুলে নিয়ে দ্রুত পায়ে কোপাই নদীর উপরের ব্রিজটার দিকে হাঁটা দিল। রঞ্জন আর ওকে ডাকার চেষ্টা করল না। ও শুধু কোপাইয়ের লালচে জলে প্রতিফলিত নিজের ছায়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে রইল। নদীর হাওয়ায় নামতে থাকা আঁধারের সাথে সাথে দুজন মানুষের মাঝখানে যেন আবার সেই না বলা দূরত্বের দেওয়ালটুকু উঁচু হয়ে দাঁড়ালো। দুজনেই বুকের গহীনে জমা করে রাখল অতীতের কিছু গোপন, ক্ষতবিক্ষত, না বলা কথা, যা আজও ওরা একে অপরের কাছে প্রকাশ করতে পারেনি। এক অজানা ভয়, এক তীব্র অপরাধ বোধ আর পরিচয় হারানোর আতঙ্ক ওদের বাঁধতে দিয়েও আটকে দিল। কোপাই নদীর পাড়ে তখন আঁধার নেমে এসেছে। দূর থেকে ভেসে আসছে বাউলের একতারার শব্দ। তবে ওদের এই সদ্য দানা বাঁধতে থাকা সম্পর্কটা কি শেষ পর্যন্ত পূর্ণেন্দু আর পত্র লেখার মতোই অসমাপ্ত থেকে যাবে? অধরাই কি থেকে যাবে ওদের পাশাপাশি হাঁটার এই সহজ স্বপ্নটা? দ্রুত হেঁটে গিয়ে কিছুটা এগোতেই একটা টোটোর দেখা পেল মাধুরী। এই মুহূর্তে মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করছে। কোনো বোধ, বুদ্ধি, যুক্তি, তর্ক, চিন্তা কিচ্ছু যেন কাজ করতেই চাইছে না। কোনো ক্রমে টোটোটা ধরে উঠে পড়ল মাধুরী। তারপর খেয়াল করলো সঙ্গে করে একটা টাকাও নিয়ে আসেনি। ব্যাগের ভিতর হাতড়ে কোনোভাবে একটা 10 টাকার জীর্ণ নোট পেল ও। কিন্তু মাত্র 10 টাকায় কোপাই নদীর ধার থেকে জাম্বুনি বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছানো অসম্ভব। তাই পোস্ট অফিস মোড়েই নেমে গেল মাধুরী। তারপর সামান্য এগিয়ে এসে দাঁড়ালো শান্তিনিকেতনের সব থেকে শান্তির জায়গায়, উপাসনা গৃহের ঠিক সামনে। কাল বুধবার, ভোরবেলা উপাসনা গৃহ গম গম করবে। সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা গানে।
আজ বড্ড কান্না পাচ্ছে মাধুরীর। নিজের উপর বড্ড রাগ হচ্ছে। কেন আর 5টা সাধারণ মানুষের মতো সাধারণ জীবন ওর নেই? কেন আজ ওর সাথেই এমনটা? যাক সেসব কথা। উপাসনা গৃহের ভিতরের আলো জ্বলে উঠছে একের পর এক, ধীরে ধীরে। কাঁচের ও প্রান্ত থেকে রঙিন আলো আর তার অলঙ্করণগুলো বড্ড মায়াবী লাগছে আজ। উপাসনা গৃহের মার্বেলের শান্ত চাতালে বসে মাধুরীর কেবলই মনে হতে লাগলো রঞ্জনকে একা কোপাই নদীর ধারে এমনভাবে ফেলে রেখে চলে আসাটা একেবারেই উচিত হলো না। বড্ড বেশি কড়া আচরণ করা হয়ে গেল ওর প্রতি। মাধুরী মনে মনে ভাবল, কেন যে এতটা রেগে গেলাম ছেলেটার উপর? বেচারা তো শুধু নিজের মনের কথাটুকুই সহজভাবে বলেছিল। কি বা ভুল বলেছিল ও? ভুল তো ওর নয়, ভুল আমার পরিচয়ে, আমার ভাগ্যে। অন্যদিকে কোপাই নদীর ধারে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে বসে থাকলেও ভুল ভাঙতে বেশিক্ষণ সময় লাগেনি রঞ্জনের। অন্ধকারের গভীরতা বাড়তেই চটপট শ্যামবাটির লাল মাটির রাস্তায় পা বাড়িয়েছিল ও নিজেই। সেখান থেকে একটা টোটো ধরে সোজা জাম্বুনি বাসস্ট্যান্ডের মোড়ে এসে হাজির। একটা টাকাও তো সঙ্গে করে মাধুরী নিয়েই যায়নি। তাহলে কি করে ঠিকমতো পৌঁছতে পারবে মেয়েটা? কিন্তু বাসস্ট্যান্ডের আলো আঁধারিতে এদিক ওদিক খুঁজেও মাধুরীর কোনো দেখাও পেল না। অন্যদিকে হাতে কোনো টাকা না থাকায় পোস্ট অফিস মোড় থেকে ধীরে ধীরে মৃদু পায়ে ভুবনডাঙ্গার মাঠের শান্ত রাস্তা ধরে হাঁটতে শুরু করেছে মাধুরী। রাতের হাওয়ায় ছাতিমতলার পাতা ঝরার শব্দে মেশানো এক নিঃসঙ্গতা ছড়িয়ে পড়ছে ওর চারপাশে। আর জাম্বুনির মোড়ে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে রঞ্জনের বুকটাও তখন এক অজানা আশঙ্কায় দুরু দুরু করছে। পাগল মেয়ে একটা, এভাবে হুট করে কিছু না বুঝে অতটা রেগে গিয়ে চলে এলো। পকেটে একটা টাকাও তো নিয়ে আসেনি। আজকের সব টাকা কালেকশন আমার কাছে। এত সন্ধে হয়ে গেল, গেল কোথায় মেয়েটা? ফোনও তো করতে পারবো না, রিচার্জটাও কদিন ধরে করানো হলো না। আর ও যদি নিজে থেকে না ফোন করে, যোগাযোগ করার উপায়টাও তো নেই। কি করা যেতে পারে? ভুবনডাঙ্গার দিকে এগিয়ে দেখব, কিন্তু ও যদি আবার শ্রীনিকেতন রোড ধরে চলে আসে। ধুর, কি যে ধুম করে বলে গেলাম, কেনই বা বলতে গেলাম? না বললে কি হতো? নিজের ওপরেই না এক এক সময় রাগ হয়। কেমন লাগলো আজকের গল্পের প্রথম পর্ব? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চটপট একটা লাইক, একটা শেয়ার, আর অবশ্যই যদি নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করা মাস্ট। এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরব আগামী শনিবার রাত্রি ঠিক 9:30। জানতে হবে তো মাধুরী আর রঞ্জনের সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। এটাও তো জানতে হবে যে কি এমন ঘটেছিল পত্রলেখা আর পূর্ণেন্দুর অতীতে। সব রহস্যের উদ্ঘাটন হবে আগামী শনিবার রাত্রি 9:30। শুধু তোমাদের কি করতে হবে? সঙ্গে থাকতে হবে। চলো এবার বিদায় নেওয়ার পালা। তবে যেতে যেতে গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো চটপট বলে দিই। তারা হলে পূজা, রিয়া দাস, সুপ্রিয়া মাঝি, প্রতিষ্ঠা দে, সায়ন্তনী মণ্ডল, ঈশানী ঘোষ, শম্ভু ভৌমিক, অপর্ণা সামন্ত, রচনা সামন্ত, অঞ্জলি চ্যাটার্জি, সুপর্ণা সাঁতরা, বিপাশা বাগ, রুমা, পূজা সাঁতরা, অ্যালেক্স, ঝর্ণা খাতুন, মিতু মণ্ডল সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, পূর্ণেন্দু এবং পত্রলেখা ওরা দুজন যে সাংস্কৃতিক সংস্থাটি চালায় সেই সংস্থার নাম কি? আমি কিন্তু বেশ কয়েকবার এই সংস্থার নাম উল্লেখ করেছি, তাই যদি মন দিয়ে গল্পটা শোনা হয়ে থাকে তাই এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি পরের পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে এখানেই বিদায় জানাতে হচ্ছে। ভালো থেকো সবাই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মঙ্গলবার দুপুর ঠিক 3:30-র সময় নতুন আরও একটা ভালোবাসার গল্প নিয়ে, শুধুমাত্র ভালোবাসার মরশুমে। আর তারপর আবারও শুক্রবার রাত্রি 8টায়। ততক্ষণ
সকলে ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো আর গল্পের মরশুমকেও সঙ্গে রাখতে ভুলো না, কেমন?